নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের ফার্স্ট ক্লাসটা হচ্ছে ইংলিশ, এবং নিয়ম অনুযায়ী তোমাদের ইংলিশ ক্লাসটা আজকে আমি নিচ্ছি। গত ক্লাসে তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। পূর্বের ক্লাসটাতেও একই বিষয়ে আলোচনা হয়েছিল। বলেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্সের আরো কিছু কানেক্টরস আমাদের রয়ে গেছে, যেগুলো আমরা আলোচনা করলে আমাদের পাঠদানটা কমপ্লিটিং সেন্টেন্সে কিছুটা পরিপূর্ণতা আসবে। সো আজকেও তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের বাকি অংশটি আমি কমপ্লিট করাবো। তাহলে আমাদের আজকের টপিকটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পূর্ববর্তী ক্লাসে যে কানেক্টরস গুলো আলোচনায় এনেছিলাম সেগুলো আরেকবার আমি রিভিউ দিয়ে বলতেছি তোমাদেরকে, যেমন দো, অলদো, সো দ্যাট, বিকজ, বাই প্লাস জিরান্ট, নাউন প্লাস রিলেটিভ প্রোনাউন্স, সো দ্যাট, সিন্স ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আরো কিছু বিষয় আলোচনা ছিল, যেমন লেস্ট, অ্যাজ ইফ, হোয়েন ইত্যাদি। আজকে আমরা বাকি অংশটা আলোচনা যাচ্ছি। প্রথম শুরুতে আমরা আলোচনায় রাখবো কানেক্টর ইফ, যেটা বেশিরভাগই আমাদের পরীক্ষায় আসে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসতে দেখা যায় কানেক্টর ইফ। তাহলে ইফ নিয়ে আমরা শুরু করতেছি। যেমন ইফ হচ্ছে যদি, তাহলে এটা ইফ এর সাথে একটা রুলস আছে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে তাহলে if plus present indefinite tense হলে সেই ক্ষেত্রে আমাদের যে বাকি ক্লজটি আনসার সেটা ফিউচার ইনডেফিনিট অথবা সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে সেন্টেন্সটা আমাদের কমপ্লিট করতে হয়। যে দেখো শিক্ষার্থীরা, যদি ইফ এর সাথে যদি কোনো একটা প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল দেওয়া থাকে তাহলে বাকি ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্সে তোমাকে আনসার করতে হবে, অথবা সাবজেক্টস এর পরে ক্যান এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে তোমাকে আনসারটা কমপ্লিট করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ। যেমন if we lost the morning hours of life, যদি আমরা জীবনের প্রাত সময়গুলো হারিয়ে ফেলি, যদি আমরা জীবনের প্রাত সময়গুলো হারিয়ে ফেলি তাহলে আমরা কি করব, কি হব, আমাদের কি হবে বা আমরা কি করতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আমাদেরকে একটা সেন্টেন্স বিবেচনায় আনতে হবে, এবং ওই বিবেচনাকৃত সেন্টেন্সটাকে আমাকে ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে লিখতে হবে, অথবা সাবজেক্টের পরে ক্যান অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। তাহলে চলো আমরা বিবেচনা করি, একটা সেন্টেন্স চিন্তা করি। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা আমাদের জীবনের প্রাত সময়গুলো হারিয়ে ফেলি তাহলে ভবিষ্যতে আমরা কি করব, অনুতপ্ত হব, কষ্ট পাবো, তাহলে ভবিষ্যতে আমরা সফল হতে পারবো না। এই ধরনের বিষয়গুলো আমরা কি করতে পারি, লিখতে পারি, যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে
পারবো না। এই ধরনের সেন্টেন্স গুলোকে বিবেচনায় আনতে হবে এবং সেই সেন্টেন্স গুলোকে প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট অথবা সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করে কি করতে হবে, লিখতে হবে। তাহলে দেখো, if we lost the morning hours of life, যদি আমরা জীবনের প্রাতঃ সময়গুলো হারিয়ে ফেলি, we will suffer, আমরা তাহলে সাফার করব in future, ভবিষ্যতে, যে ভবিষ্যতে আমরা কষ্টে ভুগবো বা সাফার করব, সেই সেন্টেন্স আমরা লিখতে পারি we will suffer, we will suffer in future, যে আমরা ফিউচারে কষ্ট পাবো বা সাফার করব। অথবা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না, তাহলে আমরা সেই সেন্টেন্সটাও লিখতে পারি we cannot reach the goal, we cannot reach the goal, যে আমরা গোল বা লক্ষ্যে পৌঁছাতে পারবো না, এই সেন্টেন্সটাও লিখতে পারি। সেক্ষেত্রে সাবজেক্টস এর পরে আমরা ক্যান বা ক্যান নট ব্যবহার করতে পারি। ক্যান আমি উপরে রুলসে লিখেছি সাবজেক্ট প্লাস ক্যান, সেক্ষেত্রে সেন্টেন্সটা যদি আমি নেগেটিভে উপস্থাপন করি তাহলে আমি ক্যান নট ব্যবহার করব। তাহলে উই ক্যান নট রিচ দ্য গোল, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তবে মডেল অক্সিলারি ক্যান বা ক্যান নট দিয়ে তুমি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারো। আরেক एग्जांपल দেখো, উই উইল reap good harvest, সেটা আরেক एग्जांपल দেখো, we reap good harvest if, তাহলে you will reap good harvest if, যে আমরা ভালো ফসল পাবো, you will reap আমরা পাবো good harvest ভালো ফসল যদি আমরা কি করি। তাহলে এখানে if এর পূর্ববর্তী ক্লজটা প্রেজেন্ট ইনডেফিনিট ফিউচার ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে। আমরা জানি যে if সব সময় একটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিটকে কানেক্ট করে। if একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ও একটি ফিউচার ইনডেফিনিট টেন্সকে কি করে, কানেক্ট করে, সংযুক্ত করে। আমরা দেখতে পাচ্ছি if এর পূর্ববর্তী ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে যে we will reap good harvest, আমরা ভালো ফসল পাবো যদি আমরা কি করি, তাহলে যদি আমরা ভালো বীজ বপন করি। তাহলে আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা এই সেন্টেন্সের সাথে সমন্বয় রেখে এমন একটা সেন্টেন্স বিবেচনায় নিতে হবে যে আমাদের কাজটা কি হলে আমরা ভালো ফসল লাভ করতে পারবো। যে we will reap good harvest, আমরা ভালো ফসল লাভ করব যদি আমরা ভালো বীজ বপন করি। তাহলে if we sow good seeds, তাহলে আমরা লিখতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি আমরা ইংলিশ we বপন করা ইংরেজি হচ্ছে sow, if we sow ভালো বীজ ইংলিশ হচ্ছে good seeds, যে আমরা যদি ভালো বীজ বপন করি তাহলে আমরা ভালো ফসল পাবো। we sow আমরা বপন করি good seeds ভালো বীজ। তাহলে আমাদেরকে সেন্টেন্সটা এমন হতে হবে যে পূর্ববর্তী সেন্টেন্সের সাথে আমাদেরকে সমন্বয় করে পরবর্তী সেন্টেন্সটা আমাদেরকে তৈরি করতে হবে এবং টেন্সের মধ্যেও একটা সমন্বয় তৈরি করতে হবে। যেমন if এর পূর্ববর্তী সেন্টেন্সটা বা if এর পূর্ববর্তী সেন্টেন্সটা যদি তোমার ফিউচার ইনডেফিনিট টেন্স দেখা যায় তাহলে if এর পরবর্তী সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমাকে রাখতে হবে। আরেকটা एग्जांपल দিতে পারি if we remain lazy, সি নাম্বার if we remain lazy, তাহলে যদি আমরা অলস if we remain lazy, যদি আমরা অলস থাকি, রিমেইন তো থাকা, লেজি হতে হবে। যদি আমরা অলস থাকি তাহলে আমরা কি হব, আমরা কি করব, আমরা কি করতে পারবো না, আমরা কি করব, কি করতে পারবো, এই ধরনের সেন্টেন্সগুলো তোমাকে বিবেচনায় আনতে হবে। তাহলে চলো আমরা একটা সেন্টেন্স বিবেচনা করি। যদি আমরা অলস থাকি তাহলে আমরা জীবনে সফল হব না, we will not succeed in life, আমরা জীবনে সফল হতে পারবো না, we cannot succeed in life। যদি আমরা অলস থাকি তাহলে
আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, উই ক্যান নট রিচ আওয়ার টার্গেট। যদি আমরা অলস থাকি তাহলে আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করতে পারবো না। উই ক্যান নট পারফর্ম আওয়ার ডিউটি প্রপারলি, উই ক্যান নট পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারবো না। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো তোমাকে বিবেচনায় আনতে হবে। যদি ইফ এর সাথে তুমি একটা প্রেজেন্ট টেন্সের एग्जांपल দেখো, সেই সেন্টেন্সটা মডেল অক্সিলারি ক্যান বা ক্যান নট দিয়ে অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে তোমাকে দেখাতে হবে। তাহলে চলো আমরা এই সেন্টেন্সটা আনসারটা করে ফেলি। ইফ উই রিমেইন লেজি, যদি আমরা অলস থাকি তাহলে উই উইল নট সাকসিড ইন লাইফ, উই উইল নট সাকসিড ইন লাইফ, যে আমরা জীবনে সফল হব না। অথবা তোমাদেরকে বুঝতে হবে যে উই উইল নট সাকসিড ইন লাইফ এই সেন্টেন্সটা একটা ফিউচার ইনডেফিনিট, তুমি এটাকে চাইলে মডেল অক্সিলারি দিয়েও তুমি লিখতে পারো যে উই ক্যান নট সাকসিড ইন লাইফ। এই জায়গায় চাইলে তুমি ক্যান নট ব্যবহার করতে পারো, এই জায়গায় চাইলে তুমি ক্যান নট ব্যবহার করতে পারো যে উই ক্যান নট সাকসিড ইন লাইফ, আমরা জীবনে সফল হতে পারবো না। মনে রাখবে শিক্ষার্থীরা, সাকসিড শব্দটা ভার্ব, এস ইউ সি সি ই ই ডি, আবার সাকসেস শব্দটা নাউন। এটা কখনো তোমরা উইল নট অথবা ক্যান নট এর পরে সাকসেস শব্দটা ব্যবহার করা যাবে না। আবার সাকসেসফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটাকে তুমি ভার্ব হিসেবে চালাতে পারবে। যদি কোনো অবস্থাতে সাকসেসফুল শব্দটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে চাও, তার আগে বি যুক্ত করতে হবে, বি সাকসেসফুল। তুমি চাইলে উইল নট বি সাকসেসফুল ব্যবহার করতে পারো, সাকসিডের পরিবর্তে বি সাকসেসফুল শব্দটা চাইলে ব্যবহার করতে পারো। তবে কোনো অবস্থাতে সাকসেস শব্দটা এখানে ব্যবহার করা যাবে না, কারণ সাকসেস শব্দটা হচ্ছে একটা নাম। উইল নট অথবা ক্যান নট এর পরে সর্বদা একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম সেট করতে হয়, যার কারণে তুমি এখানে ভার্ব হিসেবে সাকসিড অথবা বি সাকসেসফুল দুটো শব্দ ব্যবহার করতে পারো। কোনো অবস্থাতেই সাকসেস ব্যবহার করবে না। কোনো শিক্ষার্থীরা এখানে সাকসেসফুল শব্দটা ব্যবহার করে, এবং উই উইল নট সাকসেসফুল ইন লাইফ, তাহলে ভুল হয়ে গেল। আর সাকসেসফুল শব্দটা তুমি যখন ভার্ব হিসেবে ব্যবহার করতে চাইবে, তার আগে তোমাকে বি যুক্ত করতে হবে, বি সাকসেসফুল, তখন একটা ভার্বের কাজ করে। ঠিক আছে ভাই, আমরা আরেকটা রুলসে চলে যাচ্ছি যে ইফ এর সাথে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরবর্তী ক্লজটি আমাদের ফিউচার ইনডেফিনিট অথবা মডেল অক্সিলারি ক্যান দিয়ে আমরা করতে পারি বলে শিখলাম। তারপর আমাদের আরেকটা রুলস হচ্ছে হার্ডলি হ্যাড অথবা স্কেয়ারসলি হ্যাড। এই রুলসটা এখন আলোচনা করব। হার্ডলি হ্যাড অথবা স্কেয়ারসলি হ্যাড, অ্যাকচুয়ালি হার্ডলি হ্যাড স্কেয়ারসলি হ্যাড দ্বারা যেই মাত্র শব্দের বাংলা অর্থটা প্রকাশ হয়, যেই মাত্র হতে না হতেই, যেতে না যেতেই, করতে না করতেই, শুনতে না শুনতেই, ঠিক আছে, এই ধরনের অর্থ প্রকাশ পায় হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড। দুটো কানেক্টর আছে, হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড। হ্যাঁ, এই দুটো শব্দ দ্বারা আমরা যেই মাত্র শব্দটা প্রকাশ পায়, যেই মাত্র, হ্যাঁ, হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড দ্বারা আমাদের বাংলা অর্থের দিক দিয়ে যেই মাত্র অর্থটা প্রকাশ পায়, আমরা জানি যে হার্ডলি হ্যাড এর পরে যে ক্লজটি থাকবে, সেই ক্লজের পরে আমরা আনসারের মধ্যে একটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের एग्जांपल প্রয়োগ করব। সব সময় মনে রাখবা, হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড থাকলে উক্ত ফ্রেজের পর, উক্ত কানেক্টরের পর ফার্স্ট ইনডেফিনিট হয়, ফার্স্ট ইনডেফিনিট হয়। এই জিনিসটা তোমরা মেমোরিতে রাখবা যে হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড যে তোমার কানেক্টরটা থাকবে কানেক্টরের পরবর্তী ক্লজে, তো কানেক্টরের পরবর্তী, তো কানেক্টরের পরবর্তী ক্লজে ফার্স্ট ইনডেফিনিট হয়, ফার্স্ট ইনডেফিনিট হয়। মূলত হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড এর ওই লাইন বা ক্লজটি একটা ফার্স্ট পারফেক্ট টেন্স।
তো এই ফার্স্ট পারফেক্ট টেন্সটা সবসময় অন্য একটা ক্লজকে যুক্ত করে সেই আনসারিং ক্লজটা আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে সবসময় দেখাবো। যেমন একটা एग्जांपल দেখো, hardly had the assembly begun, hardly had the assembly begun, assembly begin এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে began, began begun, b e g u n। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা একটা ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি বুঝলাম যে hardly had অথবা scarcely had এই দুইটা কানেক্টর সবসময় একটা ফার্স্ট পারফেক্ট টেন্সকে যুক্ত করে, তবে এই ফার্স্ট পারফেক্ট টেন্সের সাথে যে পরবর্তী আনসারিং ক্লজটা আনসারিং সেন্টেন্সটা হবে সেটা অবশ্যই তোমাদের ফার্স্ট ইনডেফিনিট টেন্সে দেখাতে হবে। রুলসে আমি বলেই দিয়েছি যেই মাত্র শব্দটা বা scarcely had বা hardly had থাকলে উক্ত কানেক্টরের পরবর্তী ক্লজের ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এবার শোনো যে hardly had the assembly begun, যেই মাত্র অ্যাসেম্বলি শুরু হয়েছিল, সমাবেশ, যে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনের আগে বিদ্যালয়ের প্রাঙ্গণের সামনের মাঠে যে সমবেত হয়ে আমরা দাঁড়াই জাতীয় সঙ্গীত পরিবেশন করার পূর্বে, সেই আমাদের অবস্থায় হচ্ছে অ্যাসেম্বলি, এখানে সমাবেশ বোঝানো হয়েছে। তাহলে বুঝতে পারি যে hardly had the assembly began, যে মাত্র অ্যাসেম্বলি শুরু হয়েছিল সেই মাত্র বা ঠিক তখনই আমি কি করেছিলাম, আমরা কি করেছিলাম, বা ছাত্রটি কি করেছিল, বা শিক্ষক কি করেছিল, এই ধরনের বিষয় বা প্রসঙ্গ নিয়ে তোমাকে একটা সেন্টেন্স বিবেচনায় আনতে হবে। শোনো তাহলে, hardly had the assembly begun, যে মাত্র অ্যাসেম্বলি শুরু হলো ঠিক তখনই অথবা সেই মাত্র আমি বিদ্যালয়ে পৌঁছালাম, সেন্টেন্সটা আমরা আনতে পারি। ঠিক সেই মাত্র ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে গেল, ঠিক সেই মাত্র সবাই নীরবতা, কিছুক্ষণের জন্য নীরবতা পালন করব বা নীরব ছিল, অথবা সেই মাত্র আমরা জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, বা সেই মাত্র আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেছিলাম। এই ধরনের সেন্টেন্স গুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে এবং সেই সেন্টেন্স গুলোকে আমাদেরকে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী দিয়ে সাজিয়ে লিখতে হবে। সাবজেক্টস প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে চলো আমরা এখানে একটা সেন্টেন্স সেটিং করি আনসার, যে হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিজ্ঞান, যেই মাত্র অ্যাসেম্বলি শুরু হয়েছিল ঠিক তখনই আমি বিদ্যালয়ে পৌঁছালাম। তাহলে আই রিচড দ্য স্কুল আমরা লিখতে পারি ঠিক তখনই, এখানে একটা কমা হয়, এখানে একটা কমা উজ্জ্বল থাকে, কোনো সময় আমাদের কমাটা যদি ব্যবহার নাও হয় বা সাইলেন্ট থাকে, তবু এখানে একটা মনে মনে আমাদের কমা বিবেচনা করতে হয়, যে কমাটা আর্টিফ্যাক্ট কানেক্টরের একটা পরিপূরক বা কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। যে যেই মাত্র শব্দটি পরিপূরক হচ্ছে সেই মাত্র বা ঠিক তখনই, এই অর্থটা প্রকাশ করে কমাটার মাধ্যমে। তাহলে আমাদের সেই মাত্র বা ঠিক তখনই এই অর্থটার জন্য কোনো ইংরেজি আলগা বা আলাদা ফ্রেজ লেখার প্রয়োজন নেই, এই কমাটায় আমাদের ওই অর্থটা প্রকাশ পাবে যে সেই মাত্র। তাহলে সেই মাত্র আই রিচড দ্য স্কুল, আমি বিদ্যালয়ে পৌঁছালাম। আই রিচ হচ্ছে রিচ এর ফার্স্ট ফর্ম, রিচ পৌঁছানো, রিচড, তাহলে পৌঁছিয়েছিলাম। আই রিচড দ্য স্কুল, যে আমি বিদ্যালয়ে পৌঁছালাম। আমরা আরেকটা সেন্টেন্স বিবেচনায় আনতে পারি, সেই মাত্র শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুতি নিয়েছিল। তাহলে দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা took preparation to take a first form কি took, taken, took, the students took preparation, কিসের জন্য প্রস্তুতি নিয়েছিল? for the national anthem, জাতীয় সঙ্গীতের জন্য। preparation for the national anthem, যে জাতীয় সঙ্গীতের জন্য ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিয়েছিল। অথবা আমরা লিখতে পারি যে মাত্র অ্যাসেম্বলি শুরু হয়েছিল ঠিক সেই মাত্র আমরা কিছু সময়ের জন্য নীরব ছিলাম,
We kept silent for a few minutes. We kept silent. We, if it was from kept, silent for a few minutes. আমরা কয়েক মিনিটের জন্য নীরব ছিলাম। We kept silent for a few minutes. যে আমরা কয়েক মিনিটের জন্য কি ছিলাম? নীরব ছিলাম। শিক্ষার্থীরা তোমরা ভালো করে খেয়াল করো যে হার্ডলি হ্যাড এর পরবর্তী ক্লজটিতে আমরা বিভিন্ন সেন্টেন্সগুলো বিবেচনায় এনেছি এবং সেই সেন্টেন্সগুলোকে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী দিয়ে আনসার করেছি। এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টস এর পরে রেস্ট এর ফার্স্ট ফর্ম রেস্ট। এখানে দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্ট সাবজেক্টের পরে টেক এর ফার্স্ট ফর্ম টুক। এখানে আমরা দেখতে পাচ্ছি উই সাবজেক্টের পরে কিপ এর ফার্স্ট ফর্ম কেপ্ট। এভাবে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব এর ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন দিয়ে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের একটা एग्जांपल আমরা প্রয়োগ করব। হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড শব্দটা যদি কোনো একটা ক্লজের সাথে প্রয়োগ হয় তাহলে আনসারে আমরা এই কাজটি আমাদেরকে করতে হবে। মনে রাখবা হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড। এখানে একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তবে যেটা আমাদের ভুল হয়ে গেল, এখানে আমরা একটা কানেক্টেড ফয়েন ব্যবহার করব। ফয়েন এখানে যে কমা ব্যবহার করতে বলেছিলাম সেই কমাটা আমাদের নো সোনার হ্যাড থাকলে আমরা ব্যবহার করব বা এস সোনার হ্যাড থাকলে আমরা কমাটা ব্যবহার করব, কিন্তু আমাদেরকে হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড থাকলে এই জায়গায় আমরা একটা কি ব্যবহার করব? ফয়েন ব্যবহার করব। এই জায়গায় কমাটা যেটা সাইলেন্ট কমার কথা বলেছিলাম এই কমাটা না, এখানে আমাদের একটা ফয়েন ব্যবহার করতে হবে। ফয়েন এই জায়গায় আমাদের কি ব্যবহার করতে হবে? ফয়েন ব্যবহার করতে হবে। ফয়েন। তাহলে শিক্ষার্থীরা তোমরা যে মাত্র কানেক্টিভ পরবর্তী ক্লজে ফয়েন প্লাস লিখো ফয়েন প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। যেটা কমার কথা বলেছিলাম অ্যাকচুয়ালি কমাটা হবে আমাদের এস সোন এস এর ক্ষেত্রে এবং নো সোনার হেড থাকলে সেই ক্ষেত্রে। তবে যখন তোমাদের স্কার্সলি হেড বা হার্ডলি হেড থাকবে সেই ক্ষেত্রে ফয়েন শব্দটা কানেক্টরটা দিয়ে তারপর তোমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সটা দেখাবো। ঠিক আছে শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাস আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী ক্লাসটা হচ্ছে আমাদের ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। হ্যাঁ, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা it is high time. It is time বা it is high time শব্দের অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় বা এখনই মোক্ষম সময়। এখনই উপযুক্ত সময় বা এখনই মোক্ষম সময়, অথবা এর অর্থ হচ্ছে এখনই মোক্ষম সময়। ঠিক আছে, এই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে আমাদেরকে একটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ দিতে হবে, एग्जांपल দিতে হবে এবং সেটার অর্থ দাঁড়াবে যে এখনই উপযুক্ত সময় আমাদের কিছু একটা করা। আমাদেরকে সেন্টেন্সটা বিবেচনায় আনতে হবে কিভাবে? এখনই উপযুক্ত সময় আমাদের কিছু একটা করা। সেই কাজটা কি হতে পারে? এখনই উপযুক্ত সময় আমাদের বদভ্যাস পরিবর্তন করার, এখনই উপযুক্ত সময় আমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার, এখনই উপযুক্ত সময় আমাদের সিরিয়াসলি পড়াশোনা করার ইত্যাদি বিষয়গুলো আমরা বিবেচনায় আনতে পারি। তাহলে দেখুন শিক্ষার্থীরা, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে উক্ত ফ্রেজের বা ক্লজের পর ফার্স্ট ইনডেফিনিট টেন্স বসবে। উক্ত ক্লজের পরে ফার্স্ট indefinite tense হয়। তাহলে দেখো example, it is high time। তাহলে আমরা লিখতে পারি we changed our bed habit। যে আমাদের
বদভ্যাস পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়। চেঞ্জের পাস্ট ফর্ম চেঞ্জড। We took preparation for the examination. আর একটা সেন্টেন্স আমরা লিখতে পারি we took, take এর পাস্ট ফর্ম we took preparation for the examination. যে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এখনই উপযুক্ত সময়। যে আমাদের পড়াশোনা করার আমাদেরকে হার্ড, ঠিক আছে, মানে আমাদেরকে কঠোর পরিশ্রম করার বা কঠোর পড়াশোনা করার এখনই সঠিক সময়। তাহলে we studied hard, যে আমাদেরকে কঠোর পড়াশোনা করার এখনই সঠিক সময়। we প্লাস সাবজেক্টের ফার্স্ট ভার্বের ফার্স্ট ফর্ম, যে we studied hard, আমাদেরকে কঠোর পড়াশোনা করার উপযুক্ত সময়। we took preparation for the exam, যে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার এখনই আমাদের উপযুক্ত বা সঠিক সময়। we changed our bad habit, আমাদের বদভ্যাস পরিবর্তন করার এখনই আমাদের সঠিক সময়। এই ধরনের যে কোনো একটা সেন্টেন্স তোমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে ব্যবহার করতে পারো। তারপর আরেকটা কানেক্টর আমি করে আমার ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন থাকলে। had plus subject plus verb first participle form, other sentence connected with follows because had plus subject plus verb first participle form plus object বা extension। এই ধরনের কোন ক্লজ আমরা যদি দেখি সেক্ষেত্রে আমাদেরকে এটা কিন্তু থার্ড কন্ডিশনাল অথবা ইফ এর সাথে যে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে সেইভাবে আমাদেরকে এই ক্লজটাকে বিবেচনা করতে হবে। মানে এটা থার্ড কন্ডিশনাল বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি ইফ এর সাথে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে সেটাকে আমরা থার্ড কন্ডিশনাল হিসেবে বুঝে থাকি, এবং থার্ড কন্ডিশনালের আনসার গুলো সব সময় সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ দিয়ে অথবা উড নট হ্যাভ বা কুড নট হ্যাভ দিয়ে কমপ্লিট করতে হয়। তাহলে একটা এক্সাম্পল দেখো, এই ধরনের যদি কোনো ক্লজ থাকে, উক্ত ক্লজের পর পরবর্তী ক্লজটি সাবজেক্ট প্লাস would have অথবা would have plus মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন দ্বারা কমপ্লিট করতে হয়। উক্ত ক্লজের পরবর্তী ক্লজটি বা আনসারটি সাবজেক্ট প্লাস would have বা could have, মনে রাখতে হবে এখানে তোমরা নেগেটিভে উপস্থাপন করতে চাইলে would not have বা could not have লিখতে পারবে। would have বা could have প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। যেমন দেখো, had I seen you before, এক্সাম্পল দেখো, had I seen you before, যদি আমি তোমাকে আগে দেখতাম। এখানে সেন্টেন্সটা আমাদেরকে ইফ শব্দটা এখানে সাইলেন্ট, এটা উচ্চ আছে, কিন্তু আমাদেরকে যদি শব্দটা উচ্চারণ করে এটার অর্থ প্রকাশ করতে হবে। যদি আমি seen you before, তোমাকে আগে দেখতাম, মূলত ইফ এর সাথে একটা ফার্স্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে আমাদেরকে সেন্টেন্সটা বিবেচনায় আনতে হবে। তাহলে আমি কি করতাম, যদি আমি তোমাকে আগে দেখতাম তাহলে আমি তোমাকে বিষয়টি জানাতাম। তাহলে I would have informed you the matter, I would have informed you the matter, I would have, জানানো ইংরেজি কি inform, inform এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে informed। তাহলে I would have informed you, আমি তোমাকে জানাতাম the matter, আমি তোমাকে বিষয়টি জানাতাম। তাহলে had I seen you before, যদি আমি তোমাকে পূর্বে দেখতাম তাহলে আমি তোমাকে পার্টিতে আমন্ত্রণ করতাম। I would have invited you in the party, I would have invited you in the party। আবার দেখো, had I seen you before, যদি আমি তোমাকে পূর্বে দেখতাম তাহলে আমি তোমাকে তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ করতাম। I would have meet you, I would have meet you। হ্যাঁ, ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লজটি বুঝতে পেরেছো।
আমরা আজকে এই ক্লজের মধ্যে দিয়ে আমাদের পাঠ শেষ করতেছি এবং আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এর মোটামুটি শেষ। আগামী ক্লাসে আমরা অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের আজকে এসডব্লিউ দিয়ে দিচ্ছি। তোমাদের এইচডব্লিউ বা লার্নের জন্য পড়া থাকবে যে অ্যাপ্লিকেশন নাম্বার 6 এবং সিবি নাম্বার 1। তোমাদের লার্ন এন্ড এইচডব্লিউ শিখবে এবং বাড়ির কাজ করবে। অ্যাপ্লিকেশন নং 6 আর সিবি নং 1 আর ফ্রম সিলেবাস। এগুলো কি from syllabus of annual exam বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে অ্যাপ্লিকেশন নাম 6 এবং সিবি নাম্বার 1 তোমরা ভালোভাবে শিখবে এবং এইচডব্লিউ করবে। সবাই ভালো থাকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে।